গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা বৈজ্ঞানিক কল্পকাহিনী শূন্য। আজ দ্বিতীয় পর্ব। প্রশ্নের জবাব পাবেন মনসুর সাহেব সেই আশা করেননি, কিন্তু জবাব পেলেন। মিষ্টি এবং সহজ গলায় কেউ একজন বলে উঠল, আপনি আমার হাত ধরুন। হাত ধরে উঠে দাঁড়ান। কে কথা বলছে? আমি। আমি কে? কিছুক্ষণের মধ্যেই আমি আমার পরিচয় দেব। তার আগে আপনাকে বাসায় নিয়ে যাওয়া দরকার। আমি কি বেঁচে আছি নাকি? অবশ্যই বেঁচে আছেন। বাঁধের উপর থেকে নিচে পড়ে ব্যথা পেয়েছেন। বিদ্যুৎ চমকালো। বিদ্যুতের আলোয় মনসুর সাহেব মানুষটাকে দেখলেন। 21-22 বছরের একজন যুবক, শার্ট প্যান্ট পরে আছে, প্যান্ট খানিকটা গুটানো, কাপড় চোপড় ভিজে শরীরের সঙ্গে লেপ্টে আছে। যুবকই তাকে টেনে তুলল। স্যার, আপনি কি হাঁটতে পারবেন? মনসুর সাহেব বিরক্ত হয়ে বললেন, হাঁটতে না পারলে তুমি কি করবে? আমাকে কোলে করে নিয়ে যাবে? যুবক হেসে ফেলল। মনসুর সাহেব বললেন, এখন কটা বাজে জানো? জি না, আমার সঙ্গে ঘড়ি নেই। স্যার চলুন, আমরা আস্তে আস্তে হাঁটি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজার কোনো অর্থ নেই। আমার হাত ধরে আস্তে আস্তে পা ফেলুন। হাত ধরতে হবে না, আমি হাঁটতে পারবো। তোমার নাম কি? যুবক জবাব দিল না। তুমি করে বলায় সে কি রাগ করল নাকি? নেত্রকোনা অঞ্চলের মানুষ তুমি করে বললে ফট করে রেগে যায়। দীর্ঘদিন মাস্টারির কুফল হল মুখে তুমি আগে চলে আসে। মৃত্যুর সময় আজরাইলকে ঘরে ঢুকতে দেখলে পুরনো স্কুল মাস্টাররা বলে বসবে, ও তুমি জান কবচ করতে এসেছ। আজরাইল তাতে রাগ করলেও এই যুবকের রাগ করার কিছু নেই। তিনি বৃদ্ধ একজন মানুষ। সামনের মাসেই তার রিটায়ার করার কথা। 20-21 বছরের একজন যুবককে তুমি বলার অধিকার তো তার থাকাই উচিত। তুমি বলায় রাগ করেছ নাকি? জি না স্যার, রাগ করিনি। রাগ করনি তাহলে প্রশ্নের জবাব দিচ্ছ না কেন? কোন প্রশ্ন? একটু আগে যে জিজ্ঞেস করলাম তোমার নাম কি? আমার নাম নেই। নাম নেই মানে? নাম থাকবে না কেন? আপনি একটা নাম দিয়ে নিন। তোমার কথা কিছুই বুঝতে পারছি না। নাম নেই বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ? তোমার বাবা মা তোমার কোনো নাম দেননি? জি না। বৃষ্টি কমে এসেছে, বাতাস এখনো আছে। এত ঠান্ডা বাতাস সারা জীবনে মনসুর সাহেবের গায়ে লাগেনি। পৌষ মাসের বাতাসও এত ঠান্ডা থাকে না। এটা হলো চৈত্র মাস। তুমি বলতে চাচ্ছ তোমার বাবা মা তোমার কোনো নাম রাখেননি? আমার বাবা মা নেই। তারা অল্প বয়সে মারা গেছেন? স্যার, ব্যাপারটা ঠিক তাও না। বাবা মার যে ধারণা পৃথিবীর মানুষদের আছে, সেই ধারণা আমাদের জন্য প্রযোজ্য নয়। আমি পৃথিবীর কেউ না। তুমি এই পৃথিবীর কেউ না? জি না। মনসুর সাহেব মোটেই চমকালেন না। অতিরিক্ত ঠান্ডায় বজ্রপাতের মানসিক চাপে তার মাথা কিছু এলোমেলো হয়ে গেছে। এক যুবক ছেলে তাকে বলবে সে এই পৃথিবীর কেউ না, আর তিনি তা বিশ্বাস করে ভয়ে চিৎকার দিয়ে উঠবেন, তা হয় না। তুমি আমাকে পেলে কোথায়? আমি আপনার খোঁজে এসেছি। ও আচ্ছা, তুমি করো কি? স্যার, আমি আপনার কথা বুঝতে পারছি না। জটিল কথা তো কিছু বলছি না। জানতে চাচ্ছি তুমি কি করো? চাকরি বাকরি করো না এখনো ছাত্র? আমি একজন ছাত্র। কোন ক্লাসের ছাত্র? কলেজ শেষ করেছ? স্যার, আপনাদের যেমন পড়াশোনার নানান স্তর আছে, আমার সেরকম নয়। ব্যাখ্যা করতে সময় লাগবে। চলুন আগে বাসায় যাই। যুবকটি মনসুর সাহেবের হাত ধরে তাকে টেনে নিয়ে যাচ্ছে। মনসুর সাহেব কিছুটা বিভ্রান্তি বোধ করছেন। মাথা ঝিমঝিম করছে। বাঁধের উপর থেকে নিচে পড়ে যাবার সময় মাথায় ব্যথা পেয়েছেন।
যা ঘটছে তা কি মাথায় ব্যথা পাওয়ার জন্যই হচ্ছে? ফিবোনাক্কি রাশিমালার কিছু বৈশিষ্ট্য নিয়ে চিন্তা করলে অবশ্য বোঝা যাবে চিন্তাশক্তি ঠিক আছে না তাতে কোনো সমস্যা আছে। ফিবোনাক্কি রাশিমালার প্রথম বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই রাশিমালার পরপর যে কোনো 4টি সংখ্যা নেওয়া হলে প্রথম এবং চতুর্থ সংখ্যার যোগফল দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার যোগফলের চেয়ে 1 কম। যেমন 1, 1, 2, 3। প্রথম এবং চতুর্থ সংখ্যার যোগফল 4, তৃতীয় এবং দ্বিতীয় সংখ্যার যোগফল 3। না, মাথাটা তো ঠিকই আছে, মাথায় তেমন সমস্যা হয়নি। মজার ব্যাপার হচ্ছে চোখও সেরে গেছে, চোখ থেকে পানি পড়া বন্ধ হয়েছে। যুবকটি হঠাৎ বলে বসল, ফিবোনাক্কি রাশিমালার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল আপনি যে নিয়মের কথা বলছেন সেই নিয়মের কিছু কিছু ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমগুলি রাশিমালার বৈশিষ্ট্য। তুমি ফিবোনাক্কি রাশিমালা জানো? হ্যাঁ, জানি, তবে এই রাশিমালা নিয়ে আমি তেমন উৎসাহী নই। আমার উৎসাহ অন্য জায়গায়। কোথায়? আপনি নিজে যে রাশিমালা তৈরি করেছেন সেই রাশিমালায়। আমি তো কোনো রাশিমালা তৈরি করিনি। করতে যাচ্ছেন। আপনার রাশিমালার প্রথম সংখ্যাটি 0, দ্বিতীয়টি 00। মনসুর সাহেব রাগী গলায় বললেন, আমি কোনো রাশিমালা তৈরি করিনি, আমি করছি ফিবোনাক্কি নিয়ে। ফিবোনাক্কিকে আপনি অজুহাত হিসেবে ব্যবহার করছেন। আপনার মূল চিন্তা নতুন রাশিমালা এবং এই রাশিমালার নিয়মকানুন। মনসুর সাহেব অসম্ভব বিরক্ত হয়ে বললেন, তুমি নিতান্তই মূর্খের মতো কথা বলছো। প্রথমত, 0 কোনো রাশিমালার সংখ্যা হতে পারে না। 0 হচ্ছে একটা প্রতীক, যে প্রতীক আমরা ব্যবহার করি কোনো সংখ্যার অবস্থান নির্দেশের জন্যে। যেমন 8 একটি সংখ্যা, এর অবস্থান এককের ঘরে। এই 8কে আমরা দশকের ঘরে নিয়ে যেতে চাই। 8-এর ডানে একটি 0 বসাই, 8 হয়ে গেল 80। তার অবস্থানের পরিবর্তন হল। আপনার কথা মেনে নিচ্ছি, তারপরেও শুনুন, 0 যদি শুধু কোনো প্রতীকই হয় তাহলে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে আপনি গুণফল 0 লিখতে পারেন না। আপনি লিখতে পারেন না 300 বা 400। একই সঙ্গে আপনি বলছেন 0 একটি প্রতীক, আবার সঙ্গে সঙ্গে 0কে গাণিতিক প্রক্রিয়ায় কাজে লাগাচ্ছেন। তা কি করে হয়? মনসুর সাহেব চুপ করে গেলেন। অকাট্য যুক্তি এবং ভালো যুক্তি। যুবকটি শব্দ করে হাসল। মনসুর সাহেব বললেন, তোমার যুক্তি মেনে নিলাম, ধরলাম 0 একটি সংখ্যা হতে পারে, কিন্তু 0/0 তো সংখ্যা হতে পারে না। কেন পারবে না? হতে পারে। এই পৃথিবীর একজন মহান আঙ্কিক 0/0 অনেকবার ব্যবহার করেছেন। একে ব্যবহার করার প্রক্রিয়া ব্যবহার করেছেন। কার কথা বলছো? স্যার আইজ্যাক নিউটন। তিনি ক্যালকুলাস বের করেন। হ্যাঁ, কিন্তু সেখানে 0/0 কোথায়? আছে, dy/dx তো 0/0 ছাড়া আর কিছু নয়। dy হচ্ছে y এর অতি ক্ষুদ্র অংশ, প্রায় 0। তেমনি dx হচ্ছে x এর অতি ক্ষুদ্র অংশ, প্রায় 0। অর্থাৎ তিনি কাজ করেছেন প্রায় 0 ভাগ প্রায় 0 নিয়ে, আর আপনি কাজ করছেন 0/0 নিয়ে। এই একটি কারণেই আমার আপনার কাছে আসা। কে তুমি? আমার কোনো নাম নেই এবং আমি আমার অবস্থান আপনাকে এই মুহূর্তে ব্যাখ্যাও করতে পারছি না। কোত্থেকে এসেছ? আমি এসেছি 0 থেকে। 0 থেকে? জি স্যার, 0 থেকে। 0 সংক্রান্ত রাশিমালার প্রতি এ কারণেই আমার এত আগ্রহ। তোমার নাম কি? আপনি বারবার নামের মধ্যে ফিরে যাচ্ছেন। যে এসেছে 0 থেকে তার নাম থাকতে পারে না। তারপরেও কথাবার্তা চালানোর সুবিধার জন্য আপনার যদি একান্তই কোনো নামের প্রয়োজন হয়, আপনি আমাকে একটা নাম দিতে পারেন। আপনার পছন্দসই যে কোনো নাম।
আপনি আমাকে ফিবোনাক্কি ডাকতে পারেন। ফিবোনাক্কি? জি, তবে যদি এই নামটা কঠিন মনে হয় তাহলে আরও সহজ কোনো নামে ডাকতে পারেন। স্যার, নিউটন নামটা কি আপনার কাছে সহজ মনে হয়? নিউটন? হ্যাঁ, নিউটন। বিদেশি নাম যদিও, তারপরেও নামটার এক ধরনের সহজ ভাব আছে। আপনি দেশি নামও রাখতে পারেন, রহিম, করিম, যদু, মধু। স্যার, আমরা এসে পড়েছি। মনসুর সাহেব পাঞ্জাবির পকেটে গেটের চাবির জন্যে হাত ঢোকালেন। চাবি নেই। বাঁধ থেকে যখন ছিটকে নিচে পড়ে গেছেন তখন চাবিও নিশ্চয়ই পড়ে গেছে। গুদাম ঘরের গেটে যে বিশাল তালা ঝুলছে সেই তালা খোলা তার কর্ম নয়। স্যার, কি চাবি খুঁজছেন? এই নিন চাবি। মনসুর সাহেব যন্ত্রের মতো চাবি হাতে নিলেন। গেটের তালা খুলতে খুলতে বললেন, চাবি কোথায় পেলে? আপনি যখন বাঁধের নিচে পড়ে গেলেন তখন পকেটের চাবিও ছিটকে পড়ে গেল। কাজে লাগবে বলে চাবি তুলে এনেছি। তোমাকে ধন্যবাদ। এক বোতল পেলিকেন কালি ছিল, তা আনতে পারিনি। কালির বোতলটা ভেঙে গেছে। ও, আপনার সঙ্গে কাগজের যে প্যাকেট ছিল সেটাও আনতে পারিনি। ইচ্ছে করলে আনতে পারতাম, কিন্তু কাদায় পানিতে মাখামাখি হয়ে কাগজের যে অবস্থা, আনাটা অর্থহীন হতো। ও, গেটের তালা খোলা হয়েছে ঠিকই, কিন্তু গেট সরানো যাচ্ছে না, জ্যাম হয়ে আছে। ছেলেটি তাকে সাহায্য করল। দুজনে ঠেলে ঠেলে গেট সরালেন। ভালো পরিশ্রম হয়েছে। ছেলেটি হাঁপাচ্ছে। স্যার, চলুন ঘরে যাই। বাইরে দাঁড়িয়ে ঠান্ডা লাগাবেন। আপনার ঘরে কি বাড়তি কাপড় আছে? আমার কাপড় বদলাতে হবে। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, তুমি মন দিয়ে আমার কথা শোনো। আপনি বরং আমাকে একটা নাম দিয়ে দিন। নাম দিলে আপনার সুবিধা হবে। ফিবোনাক্কি রাখুন, এই নাম আমার পছন্দ। শোনো ফিবোনাক্কি, তোমাকে আমি একটা গল্প বলবো। গল্পটা তুমি খুব মন দিয়ে শুনবে। এখানে দাঁড়িয়ে গল্প শোনার প্রয়োজন কি? চলুন যাই, শুকনো কাপড় পরি, চা খেতে খেতে আপনার গল্প শুনি। না, তুমি এখানে দাঁড়িয়ে আমার গল্প শুনবে। আপনার ঠান্ডা লেগে যাবে। ইতিমধ্যে লেগে গেছে বলে আমার ধারণা। ঠান্ডা লাগুক আর নাই লাগুক, তুমি এখানে দাঁড়িয়ে আমার গল্প শুনবে। বলুন। আমার শৈশবের একটা ঘটনা। আমার দূর সম্পর্কের এক খালাতো ভাই ছিল, রমিজ নাম। 12-13 বছর বয়স। এক বর্ষাকালে সে জাম পাড়ার জন্য জাম গাছে উঠল। বর্ষাকালে জাম গাছ থাকে পিছল। স্যার, কিছু মনে করবেন না। আপনি নিজেও কিন্তু আপনার দারোয়ান হরমুজ মিয়ার মতো বেশি কথা বলছেন। মূল ব্যাপারটা বলতে দেরি করছেন। রমেশ গাছে উঠল, পিছলে পড়ে গিয়ে মাথায় ব্যথা পেল। ঘণ্টাখানেক অজ্ঞান হয়ে রইল। মাথায় পানি টানি ঢেলে তার জ্ঞান ফেরানো হলো। জ্ঞান ফিরে আসার পরই সে তার মার সঙ্গে কথাবার্তা বলতে শুরু করল। কথা বলে, হাসে। কিন্তু তার মা বেঁচে নেই, অনেক আগেই মারা গেছেন। অথচ সে এমন ভাব করছে যেন মা বেঁচেই আছেন, তার সঙ্গে কথা বলছেন। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার ওষুধপত্র দিলেন, সে সেরে গেল। রমিজ সাহেব কি এখনো জীবিত আছেন? হ্যাঁ, আছে। ঢাকা কাস্টমসে কাজ করে। প্রচুর পয়সা করেছে। মালিবাগে তার দোতলা বাড়ি। বাড়ির নাম কেয়া ভবন। কেয়া হলো তার প্রথম স্ত্রীর নাম। প্রথম স্ত্রীর মৃত্যুর পর সে আবার বিয়ে করেছে। সেই বউয়ের নাম মিতা। এখন শুনছি বাড়ির নাম পাল্টে মিতা ভবন। স্যার, আপনি যে বেশি কথা বলছেন সেটা বুঝতে পারছেন? পারছি। মূল গল্পে ফিরে যাবেন না যা বলার বলে ফেলেছেন? না, আসল ব্যাপারটা বলা হয়নি। রমিজ মাথায় ব্যথা পেয়ে তার মৃতা মাকে দেখতে পেয়েছিল। সেটা ছিল তার মনের কল্পনা। ব্যাপারটা ঘটেছে মাথায় ব্যথা পাওয়ার কারণে। আমার বেলাতেও তাই হয়েছে। আমি মাথায় ব্যথা পেয়েছি, ব্যথা পাওয়ার কারণে তোমাকে দেখছি। তুমি হচ্ছে আমার মনের কল্পনা,
এর বেশি কিছু না। যুবক হাসল। মনসুর সাহেব তার হাসি দেখলেন না, তবে তার হাসির শব্দ শুনলেন। শোনো যুবক, যুবক না, বলুন শোনো ফিবোনাক্কি, শোনো ফিবোনাক্কি, তুমি আমার কল্পনা ছাড়া আর কিছুই না। তুমি এই মুহূর্তে বিদায় হবে। জি আচ্ছা স্যার, শুধু শুধু কি? ঠান্ডায় কাহিল হয়েছি, আপনার ঘরে বসে এক কাপ চা খেতে পারলে। বিদায় হও বলছি। জি আচ্ছা স্যার, গেটটা তো বন্ধ করা দরকার, আপনি একা পারবেন না। আপনি ভেতর থেকে ঠেলা দিন, আমি বাইরে থেকে টানি। মনসুর সাহেব আপত্তি করলেন না। একা তার পক্ষে গেট সরানো আসলেই কষ্টকর। গেট বন্ধ করে মনসুর সাহেব ভেতর থেকে তালা দিলেন। ছেলেটি গেটের বাইরে থেকে বলল, স্যার আমি দেয়ালের বাইরেই থাকব, যদি প্রয়োজন মনে করেন। মনসুর সাহেব কোনো জবাব দিলেন না, নিজের ঘরের দিকে রওনা হলেন। সমস্ত শরীর ভিজে জবজব করছে, কাদায় মাখামাখি হয়েছেন। গা ধোয়া দরকার, কাপড় বদলে শুকনো কাপড় পরা দরকার। তার চেয়েও বেশি যা দরকার তা হচ্ছে গরম এক কাপ চা, আগুন গরম চা। নেত্রকোনার লোকজন বলে আগুইন্না চা, যে চা জিভ মুখ পুড়িয়ে পাকস্থলিতে নেমে যায়। মনসুর সাহেব ক্ষুধার্তও বোধ করছেন, তার চেয়েও হাজার গুণে যা বোধ করছেন তার নাম ক্লান্তি। মনে হচ্ছে শরীরের প্রতিটি জীবিত কোষ ক্লান্তিতে ঘুমিয়ে পড়তে চাচ্ছে। কেউ কেউ এর মধ্যে হয়তো ঘুমিয়ে পড়েছে। ভেজা কাঠের চুলা এই মুহূর্তে ধরানো সম্ভব নয়। চোঙা দিয়ে ক্রমাগত ফুঁ দিতে হবে, তার ফুসফুসে সেই জোর নেই। ছেলেটাকে নিয়ে এলে হতো, যুবক ছেলে, জোরালো ফুসফুস, আগুন জ্বালালে শরীর আরাম পেত। কোনো মতে 4টা ভাত ফুটাতে পারলে ভাতের উপর ঘি ছড়িয়ে দিয়ে খেয়ে ফেলা যেত। আজিজকা হরলিক্সের কৌটা ভর্তি 1 কৌটা ঘি দিয়ে গেছে। গরম ভাত, ঘি, সঙ্গে একটা ভাজা শুকনা মরিচ। ক্লান্তি লাগছে। তিনি শুয়ে পড়বেন, আরাম করে ঘুমোবেন। তার মতে আজকের রাতের মতো আরামের ঘুম তার আর কোনোদিনও হবে না। এই সুযোগ নষ্ট করা ঠিক হবে না। কাপড় বদলানোর দরকার নেই, ভেজা কাপড়েই শুয়ে পড়বেন। মনসুর সাহেব ক্লান্ত ভঙ্গিতে বিছানার দিকে এগোচ্ছেন, আর তখন শুনলেন ফিবোনাক্কির গলা, স্যার, স্যার। দেয়ালের বাইরে থেকেই ডাকছে, তবে ডাকছে তার ঘরের জানলার ঠিক নিচ থেকে। কষ্ট করে উঁকি দিলে দেখতে পাওয়ার কথা। মনসুর সাহেব নিতান্ত অনিচ্ছায় জানলা দিয়ে উঁকি দিলেন। আবছা আবছা একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। কি চাও? স্যার আপনি ভেজা কাপড়ে বিছানায় যাবেন না। আমি কি করি না করি সেটা সম্পূর্ণই আমার ব্যাপার। ভেজা কাপড়ে ঘুমোতে গেলেই ভয়ঙ্কর ঠান্ডা লেগে যাবে, নিউমোনিয়া তো হবেই। আপনার যে বয়স, নিউমোনিয়ার ধকল সামলাতে পারবেন না। তাতে তোমার কি সমস্যা? আমার খুব সমস্যা। আপনি যে জটিল অঙ্কটি শুরু করেছেন তার শেষটা আমাদের দরকার। আপনি যে কাজটা করতে পারছেন সেটা আমরা করতে পারছি না। আপনি কিছু ছোট ছোট ভুল করছেন, সেই ভুলগুলো ধরিয়ে দিলে আপনার জন্য কাজটা সহজ হবে। আমি কি ভুল করছি? সবই বলবো স্যার, আমাকে ভেতরে আসতে দিলে ভালো হয়। গেট খুলতে হবে না, আমি দেয়াল বেয়ে উঠে আসব। তোমাকে আসতে হবে না, তুমি যেখানে আছো সেখানেই থাকো। জি আচ্ছা স্যার। আমি কি ভুল করছি বলো? স্যার বলবো, তার আগে আপনি কাপড়গুলি বদলে শুকনো কাপড় পরে আসুন। আমাকে নিয়ে মাথা ঘামাবে না, ভুল কি করেছি বলো। ভুল ঠিক না, একটা ব্যাপার আপনাদের চোখে পড়েনি। কি সেটা? আপনি শুকনো কাপড় না পরলে আমি বলবো না। মনসুর সাহেবের কৌতূহলী শেষ পর্যন্ত জয়ী হল। তিনি কাপড় ছাড়লেন, শুকনো কাপড় পরলেন। গায়ের কাদা এখনো আছে, থাকুক। তিনি জানলার কাছে মুখ নিয়ে ডাকলেন, ফিবোনাক্কি, ফিবোনাক্কি। জি স্যার।
কাপড় বদলেছি, আমার ভুলটা কি বলো? সে 0 এবং 1, এই দুইয়ের ভেতরের মিল কি আপনি লক্ষ্য করেছেন? কিরকম মিল? 1 গুণ 1 সমান 1, আবার 1 গুণ 1 গুণ 1 সমান 1। একইভাবে 0 গুণ 0 সমান 0, আবার 0কে 3 বার 0 দিয়ে গুণ করলেও 0। 1-এর বর্গমূল বা কিউব রুট যেমন 1, তেমনি 0-এর বর্গমূল বা কিউব রুটও 0। মনসুর সাহেব বিরক্ত হয়ে বললেন, এই সামান্য তথ্য আমার অজানা নয়। ফিবোনাক্কি বলল, অনেক সময় সামান্যর মধ্যে অসামান্য লুকানো থাকে। এই দুটি সংখ্যার ভেতর রহস্যময় মিল আছে। মিল তো আছেই, তা রহস্যময় বলছো কেন? জ্বর -1, এটাকে নিয়ে কিন্তু আপনারা মাথা ঘামাচ্ছেন। এর আলাদা নামও দিয়েছেন, কাল্পনিক সংখ্যা, ইমাজিনারি নাম্বার। কিন্তু -0 নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথার কোনো কারণ নেই বলেই মাথা ব্যথা নেই। স্যার, আপনি খুব ক্লান্ত, পরিশ্রান্ত, আপনি ঘুমিয়ে পড়ুন। একটা চাদর টাদর কিছু গায়ে দিয়ে ঘুমান। তুমি বিদেয় হও। আমি তো বিদেয় হয়েই যাচ্ছি। গেটের বাইরে ঠান্ডায় হাঁটাহাঁটি করছি, ঠান্ডায় জমে যাচ্ছি। তোমার কোনো অস্তিত্ব নেই, তুমি হচ্ছে কল্পনা, আমার মনের কল্পনা। ঠিক বলছি না? অবশ্যই ঠিক বলছেন। আমি এসেছি শূন্যের জগৎ থেকে। আমি তো শূন্য হবই, কল্পনাও শূন্য। শাট আপ। স্যার, ঘুমোতে যান। তবে আমাকে অনুমতি দিলে আমি ছোট্ট একটা কাজ করতে পারি। আমি দেয়াল বেয়ে উঠে এসে 4টা ভাত ফুটিয়ে দিতে পারি। দেয়াল বেয়ে ওঠা আমার জন্য কোনো সমস্যা নয়। শাট আপ। আপনি আমার রাগারাগি করছেন কেন স্যার? রাগারাগি করা, গালাগালি করা, এইসব তো আপনার মধ্যে কখনো ছিল না। আপনার ঘুম দরকার স্যার, খুব ভালো ঘুম। আর আমি তো আপনার সঙ্গে কোনো অভদ্র ব্যবহার করছি না, অত্যন্ত ভদ্র ব্যবহার করছি। কথায় কথায় স্যার বলছি। আপনার কাছ থেকে সামান্য ভদ্রতা কি আমার প্রাপ্য নয়? কিছু মনে করো না ফিবোনাক্কি। আমি কিছুই মনে করছি না, আমি বাইরেই আছি। আপনি ডাকলেই আমি আসব। স্যার, শুয়ে পড়ুন। আমি যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি তার জন্য ক্ষমা প্রার্থী। মনসুর সাহেব বিছানায় গেলেন এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেলেন। তার ঘুম ভাঙল সকাল 9টায়। ঘরে ঝলমলে রোদ। কাল রাতের কাণ্ডকারখানা মনে হয়ে তার হাসি পেতে লাগল। তার ঠান্ডা লাগেনি, শরীর ভালোই আছে, প্রচণ্ড ক্ষুধা বোধ হচ্ছে। 10টায় স্কুল, 4টে খেয়ে স্কুলে যেতে হবে। তার আগে গোসল করতে হবে। কাদা শুকিয়ে শরীরে শক্ত হয়ে বসে আছে। স্কুলে পা দিতেই হেডমাস্টার সাহেবের সঙ্গে দেখা। তিনি বললেন, শরীর ঠিক আছে? মনসুর সাহেব হাসলেন। হেডমাস্টার সাহেব বললেন, বজলুর সঙ্গে দেখা। সে আপনাকে নিয়ে খুব দুশ্চিন্তা করছিল। আপনি নাকি ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বের হয়ে পড়েছিলেন। কোনো অসুবিধা হয়নি তো? জি না। চোখের সমস্যা দূর হয়েছে? জি। গতকাল স্কুলে না আসায় খুব দুশ্চিন্তায় পড়েছিলাম। আপনি তো স্কুলে না আসার লোক না। ভেবেছিলাম আজও যদি না আসেন তাহলে খোঁজ নিতে যাব। মনসুর সাহেব বিস্মিত হয়ে বললেন, আজ কয় তারিখ? 18 তারিখ। 18 তারিখ? আজ কি মঙ্গলবার? হ্যাঁ, তারিখ জিজ্ঞেস করছেন কেন? মনসুর সাহেব ফ্যাকাশে ভঙ্গিতে হাসতে চেষ্টা করলেন। তিনি তারিখ জিজ্ঞেস করছেন সঙ্গত কারণেই। হেডমাস্টার সাহেবের কথা শুনে মনে হচ্ছে তিনি 24 ঘন্টা এক নাগাড়ে ঘুমিয়েছেন। মাঝখানের একদিনের কোনো হিসেব নেই। হেডমাস্টার সাহেব বললেন, কি ব্যাপার, এমন করে তাকাচ্ছেন কেন? শরীরটা ভালো বোধ হচ্ছে না। শরীর ভালো লাগছে না তো এসেছেন কেন? আপনারা সিনিয়র লোক, 2 দিন পর রিটায়ার করবেন। বিশ্রাম তো আপনাদের প্রাপ্য। মনসুর সাহেব বিরক্ত বোধ করছেন। ক্লাসের সময় হয়ে গেছে, ক্লাসে যাওয়া দরকার। যে ধরনের আলাপ শুরু হয়েছে তাতে মনে হচ্ছে না হেডমাস্টার সাহেব সহজে থামবেন।
মনসুর সাহেব বললেন, ক্লাসের ঘণ্টা পড়ে গেছে স্যার। পড়ুক না, ঘণ্টা তো পড়বেই, জীবনেরই ঘণ্টা পড়ে গেছে আর ক্লাস। রবার্ট ব্রাউনিংয়ের একটা কবিতা আছে না, রিং রিং ডিং ডিং? না, এটা বোধহয় ব্রাউনিংয়ের না, অন্য কারো। যদি অনুমতি দেন ক্লাসে যাই। ক্লাসে যাবেন তার আবার অনুমতি কি? আপনার পাংচুয়ালিটির কথা আমি সর্বত্র বলি, সবাইকে বলি, এই লোকটাকে দেখো, দেখে শেখো। শিক্ষার জন্যে জীবন উৎসর্গ করেছেন, কটা পুরুষ পারে? চিরকুমার একজন মানুষ। আমি চিরকুমার না, বিবাহ করেছিলাম, অল্প বয়সে স্ত্রী বিয়োগ হয়েছে, তারপর আর বিবাহ করিনি। ওই একই হলো। স্ত্রীর মৃত্যুর পর বিয়ে করে না এমন লোক আমাকে দেখান তো। বুড়ো হাবড়াগুলি চক্ষু লজ্জায় বিয়ে করতে পারে না, এছাড়া সবাই করে। আমার এক শ্যালক আছে, ক্যান্সারে তার স্ত্রী মারা গেল, শোকে সে উন্মাদ, রাতে ঘুমায় না, হাঁ হাঁ করে কাঁদে, মনে হয় হায়না ডাকছে। কি গভীর প্রেম! 10 দিনের মাথায় শুনি বিয়ের জন্য মেয়ে খোঁজাখুঁজি করছে। শালা বলে গালি দিতে ইচ্ছে করে, কিন্তু গালি কি দেব, সে আসলেই আমার শালা, আপন শালা। আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। যান যান, ক্লাসে যান। ভালো কথা, ওই দিন ব্ল্যাকবোর্ডে কি লিখেছিলেন? বুঝতে পারছি না, কিসের কথা বলছেন? ব্ল্যাকবোর্ডে দেখলাম কিসব হাবিজাবি লেখা, ত্রিভুজ, চতুর্ভুজ, খাঁচকাটা সার্কেল। ছেলেদের বললাম এসব কে লিখেছে, ওরা বলল আপনি। মনসুর সাহেব চুপ করে রইলেন, তিনি নিজেও কিছু বুঝতে পারছেন না। হেডমাস্টার সাহেব বললেন, আচ্ছা যান, এই নিয়ে পরে কথা হবে। এটা এমন জরুরি কিছু না। আপনার ব্লাড প্রেশার নেই তো? জানি না। ব্লাড প্রেশার থাকলে মাথায় মাঝে মাঝে ইয়ে হয়, আপনি বজলুকে দিয়ে প্রেশারটা মাপাবেন। জি আচ্ছা। ওর প্রেশারের যন্ত্রপাতি ঠিক আছে কিনা কে জানে। ওই দিন প্রেশার মাপতে নিয়েছি, সে প্রেশার মেপে বলল আবার মাপতে হবে, রিডিং ভুল আসছে। আমি বললাম কত আসছে? সে বলল 25। এবার আপনি বলুন, 25 কি কোনো প্রেশার? একটা মাঝারি সাইজের ইলিশ মাছের প্রেশারও 25-এর চেয়ে বেশি হয়। মনসুর সাহেব 15 মিনিট দেরি করে ক্লাসে ঢুকলেন। প্রথমেই তাকালেন বোর্ডের দিকে। তারিখ এবং বার বোর্ডের মাথায় লেখা আছে। তার মনে ক্ষীণ সন্দেহ ছিল, হয়তো হেডমাস্টার সাহেব তারিখ ভুল করেছেন। না, হেডমাস্টার সাহেব ভুল করেননি, তারিখ ঠিকই বলেছেন। মনসুর সাহেব রিপ ভ্যান উইঙ্কেলের মতো পুরো 24 ঘণ্টাই ঘুমিয়েছেন। মনসুর সাহেব বললেন, কেমন আছো তোমরা? ছেলেরা মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। মনসুর সাহেবের কাছ থেকে তারা এ জাতীয় কথা আগে শোনেনি। আজ ক্লাসে আসতে দেরি করে ফেললাম, আজ আমরা কি পড়ব? কোনো ছাত্র জবাব দিচ্ছে না। মনসুর সাহেব রেজিস্টার খাতা খুলে ডাকলেন, রোল নাম্বার 1। ক্লাস ক্যাপ্টেন উঠে দাঁড়ালো। তাকে প্রেজেন্ট মার্ক দিয়েই মনে হলো শূন্য কোনো প্রতীক না, শূন্য একটা সংখ্যা, অথচ আমরা তাকে বাদ দিয়ে সংখ্যা শুরু করছি। এটা কি ঠিক হচ্ছে? মনসুর সাহেব বললেন, রোল নাম্বার 1, তোমার নাম কি? মোহাম্মদ সাব্বির হোসেন স্যার। শূন্য কাকে বলে সাব্বির হোসেন? সাব্বির ভীত মুখে এদিক ওদিক তাকাচ্ছে, মনে হচ্ছে শূন্য শব্দটাই প্রথম শুনল। শূন্য কাকে বলে তুমি জানো না? জি না। তোমরা কেউ জানো? মনসুর সাহেব ছাত্রদের মুখের দিকে তাকালেন, কেউ শব্দ করছে না, মনে হচ্ছে কেউ নিঃশ্বাসও ফেলছে না। আশ্চর্যের ব্যাপার, তোমরা জানো না শূন্য কি? শূন্য হলো স্যার গোল্লা। মনসুর সাহেব বোর্ডে একটা চক্র আঁকলেন, সহজ গলায় বললেন, এটাই কি শূন্য? জি স্যার। আচ্ছা শোনো, আমার হাতের এই ডাস্টারটার দিকে তাকাও। ডাস্টারটা যদি আমরা ভাঙতে থাকি, তাহলে ভেঙে কি পাব? অণু পাব। হ্যাঁ, অণু পাব। অণুটা যখন ভাঙব তখন কি পাব? পরমাণু। পরমাণু ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন।
এদের যদি ভাঙা যায় তাহলে কি পাব? জানি না স্যার। আমার ধারণা ভাঙতে ভাঙতে একসময় দেখব কিছুই নেই। এই জগৎ সংসার, বিশ্বব্রহ্মাণ্ড, গাছপালা, পর্বত, নদী সব তৈরি হয়েছে শূন্য দিয়ে। সব কিছুই শূন্যের উপর। শুরুটা হলো শূন্যে। যার শুরু শূন্যে, তার শেষ কোথায়? ছাত্ররা ভীত চোখে একে অন্যের মুখের দিকে তাকাচ্ছে। মনসুর সাহেব বললেন, তার শেষও শূন্যে। বিশ্বজগৎ হলো আংটির মতো। আংটির যেখানে শুরু সেখানেই শেষ। তোমরা বুঝতে পারছ? সব ছেলে একসঙ্গে মাথা নাড়ল। মনে হচ্ছে তারা সবাই ব্যাপারটা বুঝে ফেলেছে। ক্লাসের ঘণ্টা পড়ে গেছে। ঘণ্টা পড়ার পরেও ব্ল্যাকবোর্ডে আঁকা বিশাল শূন্যের দিকে মনসুর সাহেব তাকিয়ে আছেন। মনে হচ্ছে ব্ল্যাকবোর্ডে তিনি অপরূপ কোনো চিত্র এঁকেছেন। চিত্রকলার সৌন্দর্য থেকে তিনি নিজেকে মুক্ত করতে পারছেন না। বদরুল হাসি মুখে বলল, কি ব্যাপার স্যার? মনসুর সাহেব বললেন, কাগজ নিতে এসেছি, 5 দিস্তা দিন। পরশুদিনই না কাগজ নিয়ে গেলেন? নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে ভিজে। বজরুল কাগজ বাঁধতে বাঁধতে বলল, অঙ্কটার অবস্থা কি? খুব টেনশনে আছি। মনসুর সাহেব কিছু বললেন না। উঠতে যাচ্ছেন, বদরুল হাহাকার করে উঠল, চা আনতে পিচ্চিকে পাঠিয়েছি, একটু বসুন স্যার, গল্পগুজব করি। গল্পগুজব করতে আমার ভালো লাগে না বদরুল। তা তো স্যার জানি, আপনি তো বাদাইম্বা লোক না, কাজের লোক। দিনরাত অঙ্ক করা তো সহজ ব্যাপার না। অঙ্কটার নাম যেন কি? ফেক্কি না কি ফিবোনাক্কি? নাম শুনলেই প্যালপিটেশন হয়। অঙ্কটা শেষ হলে দেশের অবস্থার কি কোনো পরিবর্তন হবে স্যার? মনসুর সাহেবের মন খানিকটা বিষণ্ণ হল। এই ছোকরা তাকে নিয়ে রসিকতা করার চেষ্টা করছে। অতি বুদ্ধিমানরা নির্বোধদের নিয়ে যে জাতীয় রসিকতা করে, সে জাতীয় রসিকতা। মনসুর সাহেব সহজভাবেই বদরুলের প্রশ্নের উত্তর দিলেন, অঙ্কের সমাধানের সঙ্গে দেশের অবস্থার সরাসরি কোনো যোগ নেই। আপনি স্যার কথাটা বিনয় করে বলছেন। আমার ধারণা ফাটাফাটি হয়ে যাবে। ইউরোপ আমেরিকায় আপনাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যাবে। চা নিয়ে এসেছে। মনসুর সাহেব চায়ের চুমুক দিচ্ছেন। বদরুল একটু ঝুঁকে এসে গলা নিচু করে বলল, অপরাধ যদি না নেন একটা কথা জিজ্ঞেস করি? করো। বাংলাদেশে আপনার চেয়ে কোনো জ্ঞানী লোক কি আছে স্যার? স্থূল রসিকতায় মনসুর সাহেবের মন আরও খারাপ হল। তিনি চায়ের কাপ নামিয়ে রাখতে রাখতে বললেন, না, নেই। আমিও স্যার তাই ভেবেছি। আপনি হচ্ছেন জ্ঞানীদের সম্রাট। যাই বদরুল। জি আছে স্যার। আপনি আসেন, এত ভালো লাগে। জ্ঞানী লোক কিছুক্ষণ সামনে বসে থাকলেও জ্ঞান বাড়ে। আমার স্যার এরই মধ্যে অনেক জ্ঞান বেড়ে গেছে। মনসুর সাহেব সরাসরি বাসার দিকে রওনা হলেন না। হেডমাস্টার সাহেব প্রেশার মাপাতে বলেছেন। ডাক্তার বজলুর রহমানের কাছে প্রেশার মাপাতে গেলেন। আজও সেখানে আড্ডা বসেছে। ডাক্তার সাহেব আজ ভূতের গল্প করছেন না, ব্যাঙের পেটে যে মণি থাকে তার গল্প করছেন। লোকাল ভাষায় একে বলে ব্যাঙের লাল। 7 রাজার ধন এরকম বলা হয়ে থাকে। প্রাণী থেকে পাওয়া মণিমুক্তার মধ্যে সাপের মণি হচ্ছে নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে ব্যাঙের মণি, আর নাম্বার 3 হাতির মাথায় যেটা থাকে, গজমতি। নাম্বার 4 গরুর বুকে যেটা থাকে। গরুর বুকেও থাকে নাকি? তাও জানেন না? গরুর বুকে যেটা থাকে তার নাম গোচনা। সবচেয়ে কম দামি রত্ন থাকে ঝিনুকের মধ্যে, মুক্তা। উদ্ভট গল্প, শুনতে ইচ্ছা করে না। গল্পে বাধা দিতেও মন চায় না। সবাই আগ্রহ নিয়ে শুনছে। তারপরেও মনসুর সাহেব বললেন, আমার প্রেশারটা। বজলুর রহমান গল্প থামিয়ে ড্রয়ার থেকে প্রেশার মাপার যন্ত্র বের করলেন। বিরক্ত হয়ে বললেন, হেড স্যার বলেছেন আপনার নাকি প্রেশার হাই। বোর্ডে আবল তাবল কী সব লিখছেন? দেখি, হাত দিন। মনসুর সাহেব হাত বাড়িয়ে দিলেন। প্রেশার মাপার যন্ত্রের বাল্ব টিপতে টিপতে
গল্পে ফিরে গেলেন। ব্যাঙের লালের রং হলো আপনার সবুজাভ লাল। ওজন 30 থেকে 40 রতির বেশি হয় না। মনসুর সাহেব, আপনার ব্লাড প্রেশার নর্মালের একটু উপরে, তেমন কিছু না। হাঁটাহাঁটি করবেন। হ্যাঁ, যে কথা বলছিলাম, ব্যাঙের লাল ছাড়ার টাইম হল ভাদ্র আশ্বিন মাস। মনসুর সাহেব বাসার দিকে রওনা হলেন সন্ধ্যা মেলাবার পর। পথ অন্ধকার, আকাশে চাঁদের আলো নেই, শুধু নক্ষত্রের আলো। নক্ষত্রের আলোয় পথ চলতে তাঁর ভালোই লাগছে। বয়সের সঙ্গে সঙ্গে শারীরবৃত্তির নিয়মে পরিবর্তন হয়। আলোর চেয়ে অন্ধকার বেশি ভালো লাগে। বাঁধের ওপর যে জায়গায় বজ্রপাত হয়েছিল, মনসুর সাহেব ওই জায়গাটা খুঁজতে শুরু করলেন। ছোটবেলা থেকেই শুনে আসছেন, যেখানে বজ্রপাত হয় সেখানে গর্ত হয়ে থাকে। গর্ত খুঁড়লে লৌহজাতীয় কিছু পাওয়া যায়। বাঁধের ওপর তিনি এমন কোনো গর্ত খুঁজে পেলেন না যাকে বজ্রপাতজনিত গর্ত বলে ভাবা যায়। গরুর গাড়ির চাকায় তৈরি গর্ত, মাটি ডেবে যাবার গর্ত প্রচুর আছে, কিন্তু বজ্রপাতের গর্ত কই? তার হাত থেকে কাগজের প্যাকেট পড়ে গিয়েছিল, সেই প্যাকেটটাই বা কোথায়? স্যার, কি খুঁজছেন? মনসুর সাহেব চমকে উঠলেন। চমকানোর কোনো কারণ ছিল না। প্রশ্নকর্তা তার অপরিচিত কেউ নয়, ফিবোনাক্কি। তিনি শুকনো গলায় বললেন, ও, আমাকে চিনতে পেরেছেন তো স্যার? আমি ফিবোনাক্কি। হ্যাঁ। বজ্রপাতের জায়গাটা খুঁজছেন? ওই রাতে বজ্রপাত হয়েছিল আপনার শরীরে। আপনার গা বেয়ে বিদ্যুৎ নিচে নেমে যায়। আমার গায়ে বজ্র পড়ল আর আমার কিচ্ছু হলো না? তালগাছে বজ্রপাত হলে তালগাছ জ্বলে যায়। আপনি তো স্যার তালগাছ না। ফিবোনাক্কি রসিকতা করছে। আশ্চর্য। স্যার, চলুন হাঁটা শুরু করি। গল্প করতে করতে আপনার সঙ্গে যাই, যদি আপনার আপত্তি না থাকে। মনসুর সাহেব জবাব দিলেন না, হাঁটাও শুরু করলেন না। ফিবোনাক্কির সঙ্গে হাঁটতে শুরু করা মানে তাকে শুধু যে স্বীকার করে নেয়া তাই না, তাকে প্রশ্রয় দেওয়া। স্বীকার করা বা প্রশ্রয় দেওয়া কিছুতেই উচিত হবে না। মনের ভ্রান্তি মনেই থাকুক, তার প্রেশার নিশ্চয়ই অনেক বেশি। ডাক্তার বজলুর রহমানের নষ্ট যন্ত্রে তা ধরা পড়েনি। প্রেশার বেশি না হলে ফিবোনাক্কি নামক ব্যাপার স্যাপার চোখের সামনে উপস্থিত হতো না। স্যার, ওই রাতে তো এক ম্যারাথন ঘুম দিলেন। আমি হিসেব করে দেখেছি, আপনি সর্বমোট 23 ঘন্টা 37 মিনিট 11 সেকেন্ড ঘুমিয়েছেন। আপনি কি লক্ষ্য করেছেন স্যার? 23, 37, 11 তিনটাই প্রাইম নাম্বার। আবার এদের যোগফলও প্রাইম নাম্বার। এদের যোগফল হলো 71। ইন্টারেস্টিং না? হ্যাঁ, ইন্টারেস্টিং, বেশ ইন্টারেস্টিং। ফিবোনাক্কি লজ্জিত গলায় বলল, অপরাধ ক্ষমা করবেন স্যার, আপনি আসলে ঘুমিয়েছেন 25 ঘন্টা 20 মিনিট 40 সেকেন্ড। কোনোটাই প্রাইম নাম্বার না। আপনাকে মিথ্যা করে প্রাইম নাম্বারের কথা বলেছি, যাতে আপনি আগ্রহী হয়ে আমার সঙ্গে কথা বলেন। প্রাইম নাম্বারের প্রতি আপনার এই আগ্রহের কারণ কি? মনসুর সাহেব বললেন, একটা সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না, অখণ্ড অবস্থায় থাকছে, এই জন্যই ভালো লাগে। এই বিশ্বব্রহ্মাণ্ডে যত গণিতবিদ জন্মেছেন, সবারই প্রাইম নাম্বার সম্পর্কেও কৌতূহল। ভারতের মাদ্রাজের এক গণিতবিদ ছিলেন, আপনি তার নাম শুনেছেন? রামানুজন? হ্যাঁ, শুনেছি। প্রাইম নাম্বার সম্পর্কে ওনার আগ্রহ ছিল সীমাহীন। ওনার সেই বিখ্যাত গল্পটা কি জানেন স্যার? কোন গল্প? ওই যে নিদারুণ অসুস্থ হয়ে শুয়ে আছেন, শরীরের এমন অবস্থা যে কোনো সময় মারা যাবেন। এই সময় তাকে এক ভদ্রলোক দেখতে এলেন। রামানুজন বললেন, তুমি যে গাড়িতে করে এসেছো তার নাম্বারটা কত? ভদ্রলোক নাম্বার বললেন। রামানুজন আনন্দিত ভঙ্গিতে বললেন, আরে, প্রাইম নাম্বার! তুচ্ছ বিষয় নিয়ে কি কৌতূহল! মনসুর সাহেব রাগী গলায় বললেন, প্রাইম নাম্বার তুচ্ছ বিষয়? অবশ্যই তুচ্ছ বিষয়।
মৌলিক সংখ্যায় এমন কি বিশেষত্ব আছে যে একে মাথায় নিয়ে নাচতে হবে? পৃথিবীর রহস্যের সবটাই শূন্যের ভেতর। যে কোনো রাশিকে শূন্য দিয়ে গুণ করলে উত্তর হবে শূন্য। আবার সেই রাশিকে শূন্য দিয়ে ভাগ করে দিন, হয়ে যাবে অসীম। তুমি আমাকে এইসব শেখাতে এসো না, এসব আমার অজানা নয়। স্যার, আমরা হাঁটতে হাঁটতে গল্প করি। চলো, আপনার কাগজের প্যাকেটটা আমার হাতে দিন। তোমার হাতে দিতে হবে না, তুমি হাঁটো, এটা এমন কিছু ভারী নয়। ফিবোনাক্কি পাশাপাশি হাঁটছে। নিজের উপর রাগে মনসুর সাহেবের গা জ্বলে যাচ্ছে। ফিবোনাক্কিকে সঙ্গে নিয়ে হাঁটার মানে তাকে স্বীকার করে নেয়া। তুমি কি ধূমপান করো? জি না স্যার, তবে আপনি যদি একটা দেন টেনে দেখতে পারি। আমার কাছে সিগারেট নেই, আমি ধূমপান করি না। না করেই ভালো, হার্টের 12টা বাজিয়ে দেয়। ফিবোনাক্কি: জি স্যার। ব্যাঙের পেটে মণি থাকে তুমি জানো? আমি শুনেছি ব্যাঙের পেটের মণিকে বলে লাল। ভাদ্র আশ্বিন মাসে ব্যাঙ এই লাল উগরে মাটিতে ফেলে, এতে জায়গাটা আলো হয়ে যায়। আলো দেখে পোকামাকড় আসে, ব্যাঙ তখন এইসব পোকামাকড় ধরে ধরে খায়। এসব কেন জিজ্ঞেস করছেন? তোমার জ্ঞান কতটুকু তা জানার চেষ্টা করছি। কি জানলেন? জানলাম যে আমার যে জ্ঞান এবং তোমার যে জ্ঞান তা একই। তুমি আমার চেয়ে বেশি কিছু জানো না। অর্থাৎ তুমি ফিবোনাক্কি নও, কিছুই নও, তুমি আমার কল্পনা, এবং এই সত্য আমি খুব সহজে প্রমাণ করতে পারি। কিভাবে করবেন? কাউকে না কাউকে আমি পাবো যে নেত্রকোনার দিকে যাচ্ছে। তাকে ডেকে জিজ্ঞেস করব সে তোমাকে দেখতে পাচ্ছে কিনা। সে যদি তোমাকে দেখতে না পায় তাহলে তোমার কোনো অস্তিত্ব নেই। তুমি আমার উত্তপ্ত মস্তিষ্কের সৃষ্টি। ফিবোনাক্কি চুপ করে রইল। মনসুর সাহেব বললেন, আমার এই ক্ষুদ্র পরীক্ষা তোমার কাছে কেমন মনে হচ্ছে? খুবই ভালো পরীক্ষা স্যার। তুমি কি এই পরীক্ষার ভেতর দিয়ে যেতে চাও? অবশ্যই যেতে চাই, কেন যেতে চাইব না? পরীক্ষাটা হলে আমারই লাভ। কি লাভ? আপনি বুঝবেন যে আমি কল্পনা নই, আমার অস্তিত্ব আছে এবং আমার কথা আপনার মন দিয়ে শোনা উচিত। আমি আপনাকে বিপদে ফেলার জন্য বা বিভ্রান্ত করার জন্য আসিনি, আমি আপনাকে সাহায্য করার জন্য এসেছি। মনসুর সাহেব কথা বললেন না, নিঃশব্দে হাঁটতে লাগলেন। এই মুহূর্তে একজন কাউকে তার প্রয়োজন যে নেত্রকোনা যাচ্ছে বা নেত্রকোনা থেকে ফেরত আসছে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা শূন্য, আজ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।